হ্যালো এভরিওয়ান, আমরা আজকে বলতে গঠন চ্যাপ্টার থেকে বুয়েটে যে কোশ্চেনগুলো আসছিল প্রিভিয়াস ইয়ারে, তো সেই কোশ্চেনগুলো সিরিয়ালি সলভ করব। লাস্ট যে 10 ইয়ারের কোশ্চেন আছে, তো ফার্স্টে যে কোশ্চেনটা এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এই কোশ্চেনটা অলরেডি আমাদের চ্যানেলে ছিল। তো দেখো যে কোশ্চেনটা কি ছিল আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে তোমার এখানে একটা ছাদ, মনে করো বিল্ডিং এর ছাদ। তো সেই বিল্ডিং এর ছাদ থেকে তোমার একটা বস্তু ঝুলানো হয়েছে দুইটা তার দিয়ে। কি করা হয়েছে বলো? একটা বস্তু ঝুলানো হয়েছে একটা দুইটা সমান দৈর্ঘ্যের তার দিয়ে। হ্যাঁ, এবং তারটা হচ্ছে ইস্পাতের। ডেসক্রিপশনটা শোনো, তাহলে লিখে টাইম নষ্ট করা লাগবে না। মানে এই যে তারটা, এই তারটা হচ্ছে কিসের তার বলো? এটা হচ্ছে ইস্পাতের তার। হ্যাঁ, তো তারের একটা ব্যাসার্ধ আছে, তারের যে ব্যাসার্ধ আর, সেই আর দেওয়া আছে হচ্ছে 0.5। তারের ব্যাসার্ধ, ইস্পাতের তারের যে ব্যাসার্ধ, আমি সাইডে লিখি দেখো, তারের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 0.5 সেন্টিমিটার, মিটার না কিন্তু। হ্যাঁ, 0.5 সেন্টিমিটার। তো এরপর হচ্ছে বলছে যে দুইটা সমান দৈর্ঘ্যের তার দিয়ে তুমি একটা বস্তু ঝুলাইছো এখানে। এখানে একটা বস্তু ঝুলাইছো, যে বস্তুটার ভর হচ্ছে 45 কেজি। তো 45 কেজি মানে কত কত নিউটন বলো? 45 ইন্টু 9.8 নিউটন, মানে এত মানের বল নিচের দিকে কাজ করতেছে। তো তার দুইটা যেহেতু সমান, তো তার দুইটা সমান বল কাজ করে উপর দিকে টেনে ধরে রাখে আর কি। ঠিক আছে, কোন দিকে টেনে ধরে রাখে বলো? উপর দিকে। তো এই যে তার সে একটা টান অনুভব করতেছে তারটা, তো সেই টানের জন্য তার দৈর্ঘ্যটা বড় হয়ে যায়। হ্যাঁ, তার দৈর্ঘ্যটা বেড়ে যায়, এটা এখানে তার দৈর্ঘ্য বিকৃতি ঘটে আর কি। হ্যাঁ, তো এখানে সমান বল, দুইটা সমান বল এফ উপর দিকে। তো এই ব্যাপারে আর একটা ইনফরমেশন দেওয়া ছিল, সেটা বলা ছিল যে এই যে তার দুইটা, ইস্পাতের তার দুইটা, এই দুইটা তার অনুভূমিকের সাথে সমান কোণ তৈরি করে, মানে এই কোণটা আর এই কোণটা সমান। দুইটা কোণই হচ্ছে থেটা। ঠিক আছে, তো যে থেটা ভ্যালুটা দেওয়া ছিল, থেটা ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 15 ডিগ্রি। হ্যাঁ, এই হচ্ছে তোমার মোটামুটি ইনফরমেশন। আর হচ্ছে সিলভারের যে তার, সিলভার তো না, ইস্পাতের যে তার, সে ইস্পাতের তারের যে ইয়াং এর গুণাঙ্ক, ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে হচ্ছে তোমার 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। এখন কোশ্চেন হলো যে তারের দৈর্ঘ্য বিকৃতি কত আর কি। তারের তার দুইটি বিকৃতির মান, তারের বিকৃতির মান, বিকৃতির মান কত, মানে দৈর্ঘ্য বিকৃতির মান কত আর কি। হ্যাঁ, তো দেখো আমরা কিন্তু সবাই জানি যে ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে ওয়াই দিয়ে আমরা প্রকাশ করি। তো সেই ইয়াং এর গুণাঙ্কটা আসলে কি, যে পীড়নকে, দৈর্ঘ্য পীড়নকে যদি আমরা দৈর্ঘ্য বিকৃতিতে ভাগ করি তাহলে হচ্ছে আমরা ইয়াং এর গুণাঙ্ক পাই, ওয়াই পাই। তো যে কোনো বিকৃতি, সেটা দৈর্ঘ্য বিকৃতি বলুক, ক্ষেত্রফল বিকৃতি বলুক, আয়তন বিকৃতি বলুক, আমরা কি বলতে পারি বলো? ওয়াই ইকুয়াল টু হচ্ছে পীড়ন বাই বিকৃতি দৈর্ঘ্যের ক্ষেত্রে। কিন্তু যদি ক্ষেত্রফলের কথা বলতো সেক্ষেত্রে পীড়ন বাই বিকৃতি, কিন্তু সেটা হয়তো তখন হচ্ছে ক্ষেত্রফল পীড়ন বাই ক্ষেত্রফল বিকৃতি। ক্লিয়ার? তো ওয়াই ইকুয়াল টু তোমার তাহলে কি আসতেছে দেখো, ওয়াই ইকুয়াল টু আসতেছে হচ্ছে তোমার এফ বাই এ ডিভাইডেড বাই ছোট এল বাই বড় এল। এফ বাই এ মানে হচ্ছে পীড়ন, মানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। ছোট এল বাই বড় এল মানে হচ্ছে কি বলো? তোমার একক দৈর্ঘ্য পরিবর্তন। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার বিকৃতি, একক দৈর্ঘ্য পরিবর্তনকে বিকৃতি বলে। তাহলে আমাদের এই ছোট এল বাই বড় এলটাই আসলে বের করতে বলছে। ছোট এল বাই বড় এল হচ্ছে বিকৃতি যেহেতু, তাহলে এটাই বের করতে বলছে। এফ বাই এ ডিভাইডেড বাই হচ্ছে কত বলো? ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই। হ্যাঁ, তো দেখো এফ কিন্তু আমরা জানি না, কিন্তু এফ আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি খেয়াল করো, যে এফ এখানে তিনটা বল সাম্যাবস্থার সৃষ্টি করছে না, এফ এফ আর হচ্ছে এই ওজনটা। তো যে কোনো একটা বিন্দু তিনটা বল যদি সাম্যাবস্থা সৃষ্টি করে তাহলে আমরা লামির সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে লামির ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা তাহলে কি বলতে পারি, যে একটা বল ডিভাইডেড বাই বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত। সাম্যাবস্থা কি জিনিস আসলে? একটা বস্তুর উপরে যদি একাধিক বল কাজ করে এবং সেই বস্তুটা যদি ওই জায়গায় থাকে, মানে তার অবস্থানের কোনো পরিবর্তন না হয়, মানে তার উপর যে লব্ধি যে বল, নিট যে ফোর্স, সেই ফোর্সটা হচ্ছে শূন্য। হ্যাঁ, তো তাহলে আমরা বলতে পারি যে এফ এফ বাই এফ আর হচ্ছে এই বলটার মধ্যবর্তী কোণ কত বলো তো? একটু খেয়াল করে দেখো, এই যে এই কোণটা, এই কোণটা হচ্ছে কত? 90 প্লাস 15 ডিগ্রি না? তাহলে আমরা কি লিখতে পারি বলো? এফ বাই সাইন 105 ডিগ্রি ইকুয়াল টু কত বলো? ইকুয়াল টু হচ্ছে তোমার এই যে দেখো, এই যে 45
ইন্টু 9.8 তার ওজন ডাব্লু, ডাব্লু বাই হচ্ছে কি এএফ, আর এএফ এর মধ্যবর্তী কোণ। তো এই দুই এফ এর মধ্যবর্তী কোণ কত বলতো? পুরো টোটাল কোণটা কত? 180। তাহলে 180 থেকে যদি এই পাশের 15 আর এই পাশের 15 যদি আমরা বিয়োগ দেই, তাহলে কত বিয়োগ দিতে হবে? 30। তাহলে 180 থেকে 30 বিয়োগ দিলে কত আসে বলো? 150। তাহলে আমরা কি বলতে পারি বলো? সাইন 150 ডিগ্রি। তো এখান থেকে কি বলো? এখান থেকে আমরা সুন্দর মতো এফ এর মানটা পেয়ে যাবো না? বলের যে ভ্যালুটা সেই ভ্যালুটা পেয়ে যাবো। তুমি এফ এর মানটা এখানে বসাও, ক্ষেত্রফলের মান তুমি বের করতে পারবা। ক্ষেত্রফল ইকুয়াল টু কত বলো? পাই আর স্কয়ার। ক্ষেত্রফল কিসের ক্ষেত্রফল? এ বলতে বোঝাচ্ছে হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো তারের প্রস্থচ্ছেদ দেখতে কেমন? বৃত্তাকার। হ্যাঁ, তো বৃত্তাকার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি বলো? এফ বাই পাই আর স্কয়ার ডিভাইডেড বাই ওয়াই। সবই দেওয়া আছে, খেয়াল করো। এফ আমরা এখান থেকে বের করে আমি এখানে বসাবো, আর দেওয়া আছে এই যে এটাই হচ্ছে আমাদের আর। হ্যাঁ, তারপর y দেওয়া আছে 2 × 10⁻11। তো বসাই দিলে তুমি তোমার যে বিকৃতি বের করতে বলছো, দৈর্ঘ্য বিকৃতি, সেটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট সামনের ম্যাথে চলে যাই। এটা হচ্ছে 2019-20 সালে আসছিল। হ্যাঁ, মানে লাস্ট ইয়ারে আসছিল। এই কোশ্চেনটা আমি আমার আমাদের চ্যানেলেও তোমার দিছি, সেখানেও এক্সপ্লেন করা আছে। তোমার চ্যানেলে সেখান থেকে আবার দেখে নিতে পারো। তো দেখো এখন এইখানে নেক্সট যে ম্যাথটা ছিল, এটা হচ্ছে সাবানের বুদবুদের ম্যাথ। তো সাবানের বুদবুদ নিয়ে সবারই আসলে কনফিউশন থাকে, যে পৃষ্ঠ টানের যে অঙ্কগুলো আছে। তো সেইখানে দেখা যায় যে তোমার পৃষ্ঠ শক্তি বের করার সময় 2 দিয়ে গুণ করতে হয় অনেক সময় সাবানের বুদবুদের ক্ষেত্রে। তো এখানে কাজ, হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে যে পৃষ্ঠ টানটা আসলে বেসিক্যালি কি, যে টি দিয়ে আমরা প্রকাশ করি। তো সেই টি আসলে কি বলো? টি ইকুয়াল টু হচ্ছে এফ বাই এল। টি ইকুয়াল টু কত বলো? টি ইকুয়াল টু হচ্ছে একক দৈর্ঘ্যে কি পরিমাণ বল কাজ করতেছে। তো জিনিসটা আসলে একক দৈর্ঘ্যে বলাটা ভুল। হ্যাঁ, দেখো জিনিসটা আমরা এভাবে চিন্তা করতে পারি যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ডেল এ ইন্টু টি। তাহলে টি ইকুয়াল টু কিভাবে আসতেছে? টি ইকুয়াল টু আসতেছে হচ্ছে ডাব্লিউ বাই ডেল এ। আচ্ছা, এই সম্পর্কটা কি তোমরা জানো? ডাব্লিউ হচ্ছে কৃত কাজ, এ হচ্ছে ক্ষেত্রফল পরিবর্তন, টি হচ্ছে পৃষ্ঠ টান। তাহলে টি ইকুয়াল টু কত আসতেছে বলো? টি ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই ডেল এ। তার মানে একক ক্ষেত্রফলে কি পরিমাণ পৃষ্ঠ শক্তি আছে। পৃষ্ঠ শক্তিতে কি হয়? পৃষ্ঠ শক্তিতে হচ্ছে ধরো পানি নিচে পড়ে গেল, তাহলে নিচে পড়ে যেহেতু পানির একটা স্তূপ আকারে থাকতে পারতো, তাহলে সেই স্তূপ আকারে না থেকে চারিদিকে ছড়ায় যাচ্ছে কেন? তাহলে এই যে ছড়ায় যাচ্ছে তার যে শক্তির জন্য, সেই শক্তিটা একক ক্ষেত্রফলে কত, সেটাই হচ্ছে তোমার পৃষ্ঠ টান। ব্যাপারটা কি ফিল করতে পারতেছো? তাহলে আসলে কি ঘটনা ঘটতেছে দেখো। এই যে এই জায়গায় যদি তোমার পানি থাকে, তাহলে সে চারিদিকে একটা বল অনুভব করে, চারিদিকে ছড়ায় যাওয়ার জন্য। ঠিক আছে, এই বল থেকেই আসলে শক্তির উদ্ভবটা হয়। পৃষ্ঠ শক্তির উদ্ভবটা হচ্ছে কই থেকে বলো? এই যে বল, সেই বল থেকে আর কি। ঠিক আছে, ওকে। তো এখন আমরা এই টাইপের একটা ম্যাথ করব, এই পৃষ্ঠ শক্তি পৃষ্ঠ টান দিয়ে ম্যাথটা কি বেসিক্যালি। তো অঙ্কটা হচ্ছে এমন ছিল, খেয়াল করো, যে একটি সাবানের বুদবুদের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার হতে 10 সেন্টিমিটার করতে কৃতকাজের পরিমাণ কত? টি এর ভ্যালু দেওয়া আছে। কি দেখো, আমি কোশ্চেনটা একটু লিখি। 2 নম্বর কোশ্চেন, একটি সাবানের বুদবুদের ব্যাসার্ধ, একটি সাবানের বুদবুদের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার হতে 10 সেন্টিমিটার করতে কৃত কাজের পরিমাণ কত? তো যেখানে তোমার টি এর মান দেওয়া আছে, মানে পৃষ্ঠ টানের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার 2 × 10⁻², 2 × 10⁻², নিউটন সেকেন্ড পার নিউটন মিটার স্কয়ার। হ্যাঁ, কি বলো? নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, তো এখন এইখানে আমরা এই ম্যাথটা কিভাবে করব? দেখো, এই ম্যাথটা করার জন্য আমাদের যে ফর্মুলাটা যেটা আছে, যে ডাব্লিউ ইকুয়াল টু আমরা কিছুক্ষণ আগেই শিখছি, যে ডেল এ ইনটু কত বলো? ডেল এ ইনটু টি। তো এখন এখানে সাবানের বুদবুদে বেসিক্যালি তোমার দুইটা, একটা ভিতরে একটা ফাঁপা একটা পৃষ্ঠ থাকে, বাইরে একটা পৃষ্ঠ থাকে।
হ্যাঁ, তো তাহলে তার সাবানের বুদবুদটাকে সে ভিতরের দিকে একটা চাপ দিচ্ছে, আবার বাইরে থেকে সে একটা প্রেশার অনুভব করতেছে। তো যার কারণে কি হয় যে সাবানের বুদবুদটা দেখবা যে যখন বেশি বড় হয় তখন কিন্তু ফেটে যায়। ফেটে যায় কেন? বেশি প্রেশার হয়, সে প্রেশার সহ্য করতে পারে না, যার কারণে ফেটে যায় সাবানের বুদবুদটা। তো এখন এইখানে তোমার খেয়াল করো, তাহলে ফার্স্টে তার যে সমগ্র তলের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কত ছিল? 4 পাই r1 স্কোয়ার। r1 এর ভ্যালু হচ্ছে 1 সেন্টিমিটার। পরে তার ব্যাসার্ধটা চেঞ্জ করে আমরা করছি হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে তখন তার ক্ষেত্রফল, প্রস্তুতির ক্ষেত্রফলটা কত হয়েছে? 4 পাই × 10, মানে r2 স্কোয়ার। r2 মান হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, তাই না? তো সেন্টিমিটারে তো রাখা যাবে না, সেন্টিমিটারে মিটারে কনভার্ট করতে হবে আর কি। ওকে, তো দেখো এখন আমরা এইখানে একটা 2 দিয়ে গুণ করতেছি। এই অদৃশ্য 2টা কই থেকে আসতেছে? অদৃশ্য 2টা কই থেকে আসছে একটু খেয়াল করো, একটু খেয়াল করলে বুঝতে পারবো। দেখো, এটা মনে করো যে সাবানের সেই বুদবুদটা আর কি, ঠিক আছে? সাবানের যে ফেনা হয়, সেই ফেনার যে বুদবুদটা ক্রিয়েট হয়, সেই বুদবুদটা হচ্ছে গোলাকৃতির দেখতে। তো সে দুইটা পৃষ্ঠেই বল অনুভব করতেছে। এই পৃষ্ঠে সে ভেতর দিকে বল অনুভব করতেছে, যার কারণে বস্তুটা ফেটে যাচ্ছে। মানে তুমি যে তারে টানতেছো, তার যে তুমি ক্ষেত্রফল বাড়ানোর চেষ্টা করতেছো, প্রস্থচ্ছেদের পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়ানোর চেষ্টা করতেছো, কিন্তু সে এই বরাবর একটা ফোর্স অ্যাট্রাক্ট করে আছে। হ্যাঁ, তো তার তুমি তাহলে দেখো, তাহলে সে বাইরের পৃষ্ঠ থেকেও কিন্তু সে একটা প্রেশার অনুভব করতেছে। বাইরের পৃষ্ঠে সে প্রেশার অনুভব করতেছে না, বলো? বাইরের পৃষ্ঠ, তাহলে তার দুইটা পৃষ্ঠেই কিন্তু সে প্রেশার অনুভব করতেছে। এই দুইটা প্রেশার সে ইগনোর করে, তার যদি তার পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়াইতে হয়, তার দুইটা প্রেশার সে ইগনোর করে তারপর তার বাড়াইতে হচ্ছে। তো এই জন্যই বেসিক্যালি কাজটা হচ্ছে। তো আমরা 2 দিয়ে গুণ করতেছি, এই মাঝখানে ফাঁকা থাকে এই জন্য আর কি। পানির ফোঁটা যদি বলতো তাহলে আমরা সেক্ষেত্রে 2 দিয়ে গুণ করতাম না। পানির ফোঁটা বললে আমরা πr² করতাম আর কি। হ্যাঁ, তো সাবানের ফোঁটার ভিতরে ফাঁকা থাকে দেখে সেই ফাঁকা জায়গার ভিতরেও তোমার কি হয় বলো? সেখানেও তোমার একটা অ্যাট্রাকশন, মানে ভিতর দিকে চলে আসার একটা প্রবণতা থাকে। তো সেই জন্য আমরা 2 দিয়ে গুণ করি। তাহলে এখানে 2 ইন্টু দুইটা ক্ষেত্রফল যেহেতু ভিতরের আর বাইরের, তাহলে সেজন্য আমরা 2 দিয়ে গুণ করছি। আর পরিবর্তনটা কত বলো? পরিবর্তনটা হচ্ছে 4 পাই r2 স্কোয়ার মাইনাস 4 পাই r1 স্কোয়ার। হ্যাঁ, ইন্টু হচ্ছে টি, সবই দেওয়া আছে, খেয়াল করো। r1 এর মান দেওয়া আছে। r1 এর মান কত দেওয়া আছে? 1 সেন্টিমিটার। 1 মানে কত? 1 × 10⁻²² মিটার। r2 দেওয়া আছে। r2 কত দেওয়া আছে বলো? r2 দেওয়া আছে হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, মানে 10 × 10⁻², কিংবা তুমি 0.1 মিটার বলতে পারো। টি এর মান দেওয়া আছে, সব দেওয়া আছে। টি দেওয়া আছে হচ্ছে 2 × 10⁻²। হ্যাঁ, তো তুমি এই যে যে ফর্মুলাগুলো, এগুলো দিয়ে তুমি সুন্দর মতো করে তুমি তোমার যে ব্যাপারটা সেটা বের করবে। আচ্ছা, এটা নিউটন পার মিটার হবে, সরি, নিউটন পার মিটার স্কয়ার না, নিউটন পার মিটার। ওকে, আচ্ছা, তো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যায়। নেক্সট কোশ্চেনটাই হচ্ছে পানির ম্যাথ মানে পানির ফোঁটার অঙ্ক। এখানে তো আমরা এটা সাবানের বুদবুদের কথা বলছিল দেখে আমরা 2 দিয়ে গুণ করছি। তাহলে সাবানের বুদবুদের ক্ষেত্রে আমরা কেন 2 দিয়ে গুণ করি, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তো আমরা সামনের অঙ্কে চলে যাই। নেক্সট যে ম্যাথটা আছে, নেক্সট ম্যাথটাও তোমরা পারবা আশা করি। এই কোশ্চেনটা হচ্ছে কুয়েটে আসছিল 2020 সালে, লাস্ট ইয়ারে আর কি। হ্যাঁ, এটা প্রায় আসে, যে কোনো জায়গায় আসতে পারে। এখানে যতগুলো কোশ্চেন আমরা আজকে করতেছি, এটা কোনো না কোনো ভার্সিটিতে কোনোবার আসছিল, মানে এগুলো বুয়েটের কোশ্চেনে বেশি। তো দেখো, এরপর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে পানি ব্যবহার করার পর কল বন্ধ করা হলো। একটু খেয়াল করে শোনো, তাইলে আর লেখা লাগবে না, লিখে টাইম নষ্ট করা লাগবে না। পানি ব্যবহার করার পর কল, মানে যে ট্যাপ, যেটা পানির ট্যাপ, সেই ট্যাপটা বন্ধ করছো তুমি। তো তারপর ফোটায় ফোটায়, মানে বন্ধ করার পরেও ফোটায় ফোটায় পানি পড়া শুরু করলো। তো এখন কোশ্চেন হলো, পরিমাপ করে দেখা গেল যে পানির ফোঁটার ব্যাস হচ্ছে, মানে একটা যে ফোঁটা ফোঁটা পড়তেছে সেই ফোঁটাটার ব্যাস হচ্ছে তোমার 10⁻⁷ মিটার। হ্যাঁ, তো এরূপ 8টি পানির ফোঁটা মিলে একটি বড় ফোঁটায় পরিণত হলে পানির তাপমাত্রা কতটুকু বাড়বে? 8টি ফোঁটা মিলে একটা ফোঁটা বানাইছে। তাহলে আগে দেখো, আগে তোমার যে ছোট যে ব্যাসার্ধটা, তার ব্যাসার্ধ ছিল হচ্ছে 10⁻⁷। 10 কত বলো? -7 মিটার। ছোট ফোঁটা, মানে এই যে এটাকে তুমি যদি জাস্ট সেই পানির ট্যাপ চিন্তা করো, তো এখান দিয়ে ধরো যে সেই পানির ফোঁটাগুলো পড়তেছে। তো এরকম 8টা ফোঁটা মিলে তুমি একটা ফোঁটা বানাচ্ছ। সেই এই 8টা ফোঁটার প্রত্যেকটা ফোঁটার ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁷ মিটার। হ্যাঁ, তো
তাহলে তার যে R2 যেটা হবে, R2 আমরা এটারে R2 যদি হবে সেই R2 ইকুয়াল টু আমরা একটা সহজ ফর্মুলাতে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? R2 ইকুয়াল টু হচ্ছে তোমার কিউবিক রুট অফ n, কিউবিক রুট অফ n ইনটু r1। কিউবিক রুট অফ n কি বলো? কিউবিক রুট অফ n, n কি জিনিস? n হচ্ছে আমি কতগুলো পানির ফোঁটা মিলে একটা ফোঁটা বানাচ্ছি। আর কথা হলো এরকম কেন হইলো? এরকম হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা যেহেতু 8টা পানির ফোঁটা মিলে একটা বড় ফোঁটা বানাচ্ছি, তাহলে 8টা ফোঁটার যে টোটাল যে আয়তন, বড় ফোঁটার আয়তনটা সমান হবে। তো খেয়াল করো যে একটা ছোট ফোঁটার ব্যাসার্ধ যদি r1 হয়, তাহলে এই ছোট ফোঁটার তার যে আয়তন সেটা কত হবে? যে 4/3 পাই ইন্টু r1 কিউব, তাই না বলো? ঠিক আছে, ওকে। তাহলে আমরা এরকম কয়টা ফোঁটা মিলে বানাচ্ছি বলো? 8টা। তাহলে 8 ইন্টু 4/3 পাই r1 কিউব ইকুয়াল টু তোমার কত হবে বলো? ইকুয়াল টু হবে হচ্ছে তোমার 4/3 পাই r2 কিউব। তো আমরা কিন্তু সুন্দর মতো এই n ই কিন্তু বেসিক্যালি এখানে 8, n ই হচ্ছে কত বলো? n ই হচ্ছে 8। তাহলে তুমি এটা কিন্তু মাথায় করতে পারতা যে r2 ইকুয়াল টু হচ্ছে কিউবিক রুট অফ n, তো n মানে হচ্ছে 8, তাহলে কিউবিক রুট অফ 8 মানে তো 2। খুব সিম্পল, এটা কিন্তু করাই যায়। 8 মানে 2 কিউব, তো তাহলে কিউবিক রুট করলে, কিউব রুট করলে তো তোমার 2ই আসবে। হ্যাঁ, এটা করা কঠিন কিছু না। কিংবা 27টা ফোঁটা বললে কিউব রুট করলে সেক্ষেত্রে 3 আসে। হ্যাঁ, তো এগুলো একটু বুঝতে হবে। 64টা করলে সেক্ষেত্রে 4 আসে, 64টা কিউব রুট করলে। যাই হোক, তো তাহলে আমরা এখানে কি সম্পর্ক পাচ্ছি বলো? r2 ইকুয়াল টু হচ্ছে তোমার 2 ইন্টু r1। r2 ইকুয়াল টু কত বলো? r2 ইকুয়াল টু 2 ইন্টু r1। তো আমাদের এইখানেও কি তো কাজ বের করতে বলছে? কি বের করতে বলছে বলো? 10টি ফোঁটায় পরিণত করলে পানির তাপমাত্রার কি পরিবর্তন হবে? আমি একটু লিখি দেখো কোশ্চেনটা। সেটা হচ্ছে 8টি ছোট ফোঁটা থেকে, ছোট ফোঁটা মিলে একটি বড় পানির ফোঁটায়, একটি বড় পানির ফোঁটায় পরিণত হলে পানির তাপমাত্রার পরিবর্তন কত হবে? পানির তাপমাত্রা কত পরিবর্তন হবে বা কত বাড়বে? দেখো, এই যে আমরা আগে যে ম্যাথটা করলাম, তো সেখানে কিন্তু আমরা কৃত কাজ বের করছিলাম। তো ওই কৃত কাজটুকু বেসিক্যালি এখানে যেহেতু স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, তো সে তার ভিতরের তাপমাত্রা মানে নিচের তাপমাত্রাটা সে বাড়ায় দিবে। হ্যাঁ, তাহলে নিজের তাপমাত্রা যে শক্তিটুকু মানে পৃষ্ঠ শক্তি যদি তুমি বলো, তাহলে W ইকুয়াল টু তোমার যে কাজ, সেই কাজটা ইকুয়াল টু কত আসতেছে বলো? কাজটা ইকুয়াল টু আসতেছে, এখন কিন্তু আর 2 দিয়ে গুণ হবে না। গুণ কেন হবে না বলো? কারণ পানির ফোঁটার ভিতরে তো আর ফাঁকা নেই, তো এই জন্য তোমার 2 দিয়ে গুণ হবে না। তাহলে আমরা এখানে কি লিখবো বলো? 4 পাই টোটাল যে ক্ষেত্রফলটা ছিল, টোটাল ক্ষেত্রফলটা দেখো। এখন তোমার বলে, তাহলে আমি তোমার যদি এখন কোশ্চেন করি যে তুমি তাহলে এখন কোন ক্ষেত্রফল থেকে কোন ক্ষেত্রফল বাদ দিবা? আগে টোটাল ক্ষেত্রফল কত ছিল? আগে 8টা পানির ফোঁটা ছিল, তাহলে 8টা পানির ফোঁটার ক্ষেত্রফল কত বলো? 8টা পানির ফোঁটার ক্ষেত্রফল কত? 8 ইন্টু 4 পাই আর স্কোয়ার না? 8 ইন্টু কত বলো? 8 ইন্টু 4 পাই আর স্কোয়ার। তাহলে আমরা 4 কমন নিতে পারি। 4 কমন নিয়ে 8 ইন্টু কত লিখতে পারি বলো? 8 ইন্টু r1 স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, 8 ইন্টু r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার। তো r2 মানে তো আসলে 2 ইন্টু r1। তো আমার এখানে দুইটা জানার কোনো প্রয়োজন নাই, মানে একটা জানলে তুমি বাকিটা অটোমেটিক্যালি তুমি জেনে যাবা যে সম্পর্ক যে তোমার বলছে। হ্যাঁ, তাহলে এর সাথে আমার কি গুণ করতে হবে বলো? t গুণ করতে হবে। আচ্ছা, এখানে তোমার t মানে পৃষ্ঠ টানটা দেওয়া ছিল যে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 নিউটন পার মিটার, এই ভ্যালুটা তোমার দেওয়া ছিল। হ্যাঁ, তো এখন কি বলছে যে পানির তাপমাত্রা কতটুকু বাড়বে? তো এই যে শক্তিটুকু, এই শক্তিটুকুই বেসিক্যালি তাপ শক্তিতে রূপান্তরিত হবে। তো এই শক্তিটুকু যদি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে দেখো তোমার কাছে যদি m গ্রাম পানি থাকে, তাহলে তুমি সেই পানির তাপমাত্রা যদি থেটা পরিমাণ বাড়াও, তাহলে তার কি পরিমাণ তাপ গ্রহণ করতে হয়? ms ডেল থেটা, এটা তো 9th 10th পড়তে আসতেছো। তাহলে আমরা কি লিখতে পারবো বলো? তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে ms ডেল থেটা, যেহেতু তাহলে তো আবার ডেল থেটাটাই বের করতে হবে। কি বের করতে হবে বলো? ডেল থেটা। তাহলে আমরা কি করব?
এই টোটাল যে ভ্যালুটা আছে 4 পাই 8 r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ইন্টু টি, সবই তুমি জানো কিন্তু, হ্যাঁ। r1 r2 টি, r2 মানে হচ্ছে তোমার 2 ইন্টু r1, হ্যাঁ। r1 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -7 মিটার, টি হচ্ছে 2 10 টু দি পাওয়ার -2 নিউটন পার মিটার। তাহলে এম আর এস দিয়ে ভাগ করে দিলে তোমার হয়ে যাচ্ছে। তাহলে এম কি আসলে? এম হচ্ছে বড় ফোঁটাটার ভর। এম কি বলো? এম হচ্ছে তোমার বড় ফোঁটাটার ভর। তো বড় ফোঁটাটার ভর কি কোথাও দেওয়া আছে? ভর তো জানার দরকার নাই। তাহলে আমরা কি বলবো বলো? রো ইন্টু ভি। রো ইন্টু ভি থেকেও তো ভর পাওয়া যায়, মানে আয়তনের সাথে ঘনত্ব গুণ দিলে তো ভর পাওয়া যায়। তো ঘনত্ব কত? পানির ঘনত্ব কত বলো? 10 টু দি পাওয়ার কিউব। আর বড় ফোঁটার আয়তন কত? 4/3 পাই r2 কিউব। এটা হচ্ছে বড় ফোঁটার আয়তন, হ্যাঁ। তো এটা ইন্টু এম এস। এস মানে হচ্ছে কত? এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ হচ্ছে কত বলো? 4200। তো এটা তুমি করো, করলে তুমি তোমার ডেল থেরাটা পেয়ে যাবে। যে তার টেম্পারেচার কত ডিগ্রি বাড়বে কিংবা কত ডিগ্রি কত কেলভিন বাড়বে। আসলে ডিগ্রিতে পরিবর্তন আর কেলভিনের পরিবর্তন তো একই, হ্যাঁ। মানে কনভার্ট করলে, যখন আমরা টেম্পারেচারটা কনভার্ট করি তখন তার ভ্যালুটা চেঞ্জ হয়, কিন্তু পরিবর্তনটা সেম, হ্যাঁ। এই যে এই টাইপের কোশ্চেন কিন্তু এমসিকিউ তেও আসে। এই যে এক চ্যাপ্টার পড়াইতে যে আরেক চ্যাপ্টার চলে আসে, যে তোমার ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করো যখন, তখন টেম্পারেচারটা যখন কনভার্ট করো যে এত ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত ডিগ্রি ফারেনহাইট, তখন কিন্তু c/5 = 10⁻32/9। কিন্তু তোমার যদি বলে যে সেলসিয়াস স্কেলে পরিবর্তন হচ্ছে এতটুকু, তাহলে তোমার ডিগ্রি ফারেনহাইট স্কেলে পরিবর্তনটা কতটুকু হবে? তো সেই ক্ষেত্রে কিন্তু c/5 = f/9 দিতে হবে, হ্যাঁ। তো এই সব ব্যাপারগুলা একটু মাথায় থাকতে হবে আর কি। ওকে, আচ্ছা। তো আমরা তাহলে সামনের কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে দেখো, নেক্সট কোশ্চেনটা কি ছিল? দুইটি তারের দৈর্ঘ্য সমান কিন্তু ব্যাস যথাক্রমে 3 মিলিমিটার ও 6 মিলিমিটার। 4 নাম্বার কোশ্চেন, কোশ্চেন 4। দুইটি তারের দৈর্ঘ্য সমান, দুইটি তারের দৈর্ঘ্য সমান কিন্তু ব্যাস যথাক্রমে, ব্যাস যথাক্রমে 3 মিলিমিটার ও 6 মিলিমিটার। ওকে, তো তার দুইটিকে সমান বলে টানলে প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির দ্বিগুণ হয়, দ্বিগুণ না সরি 3 গুণ হয়। তার দুইটিকে একই বলে টানলে তোমার প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি, প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির 3 গুণ, ঠিক আছে। তো এখন কোশ্চেন হলো যে তার দুইটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক, গাণিতিক ভাবে যুক্তি দাও আর কি। তার দুইটির ভিতরে কোনটি বেশি স্থিতিস্থাপক? আচ্ছা, স্থিতিস্থাপক বলতে আমরা কি বুঝি একটু মাথায় চিন্তা করতে থাকো বলো। যে কারে টানলে, মানে কোন তারকে টানলে আসলে সেই তারটা কম বড় হবে, মানে তার যে দৈর্ঘ্যের পরিবর্তনটা কম হবে আর কি, হ্যাঁ। একটু খেয়াল করো যে ইয়াং এর গুণাঙ্কের সাথে দৈর্ঘ্যের পরিবর্তনটা কিন্তু ব্যস্তানুপাতিক। মানে আমরা ওয়াই ইয়াং এর গুণাঙ্ক আমরা কি দেখছি বলো? f/a ডিভাইডেড বাই ক্যাপিটাল স্মল এল বাই ক্যাপিটাল এল না? তো আমরা যদি এটাকে সাজাই তাহলে f ইনটু ক্যাপিটাল এল বাই a ইনটু স্মল এল, তাহলে দেখো y এর সাথে স্মল এল এর সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। তাইলে আমরা জানি, আমরা বুঝতেছি যে ছোট এল এর ভ্যালু যদি তোমার বেশি হয় তাহলে সেটা হচ্ছে কম স্থিতিস্থাপক, ছোট এল এর ভ্যালু যদি অনেক কম হয় তাহলে সেটা হচ্ছে বেশি স্থিতিস্থাপক। তাহলে আমরা স্থিতিস্থাপকতা তার মেজার করব, মানে তার যে একটা তো তার ধর্ম দিয়ে কম্পেয়ার করতে হবে। তো আমরা কোন ধর্ম দিয়ে করতে পারি? যে যার ইয়াং এর গুণাঙ্ক বেশি
সে হচ্ছে বেশি স্থিতিস্থাপক, আর যার ইয়াং এর গুণাঙ্ক কম সে হচ্ছে কম স্থিতিস্থাপক। ক্লিয়ার? ওকে, তো আমরা হচ্ছে ইয়াং এর গুণাঙ্কদের তুলনা করব। তো এখন এইখানে যে কোশ্চেনটা যেটা আছে, খেয়াল করো তোমার কি বলছে যে তার দুইটা দৈর্ঘ্য সমান বলছে। তাহলে আমরা প্রথম তারকে যদি একটাকে যদি y1 আর একটাকে যদি y2 চিন্তা করি এবং তাদের ভিতরে বলের মানও সমান, তাহলে জাস্ট পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে তাদের একজনের দৈর্ঘ্য বৃদ্ধি আর একজনের 3 গুণ। হ্যাঁ, আর তার হচ্ছে ক্ষেত্রফলটা আলাদা। ক্ষেত্রফল আলাদা কেন? মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা কেন? কারণ হচ্ছে তোমার কি দেখো যে একটার ব্যাস দেওয়া আছে হচ্ছে 3 মিলিমিটার আর একটার ব্যাস দেওয়া আছে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে 6 মিলিমিটার দেওয়া আছে। ক্লিয়ার? ওকে, তো y1 বাই y2 ইকুয়াল টু, তাহলে আমরা কি বলতে পারি বলো? f আর l তো কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে তোমার a2 l2 ডিভাইডেড বাই a1 l1। চোখ বন্ধ করে এই জিনিসটা লিখে যেতে পারি। হ্যাঁ, a2 মানে কি? পাই r2 স্কয়ার। a1 মানে কি? পাই r1 স্কয়ার। তো তুমি চাইলে আরো সহজ করে পাই কাটাকাটি করে জিনিসটাকে এইভাবেও লিখতে পারো যে r2 বাই r1 হোল স্কয়ার ইনটু l2 বাই l1। l2 বাই কত বলো? l1। দুইটা অনুপাতই কিন্তু দেওয়া আছে, খেয়াল করো যে r2 দেওয়া আছে হচ্ছে 6, r1 দেওয়া আছে হচ্ছে 3। হ্যাঁ, তাহলে r1 বাই r2 ইকুয়াল টু কত হবে? কিংবা r2 বাই r1 ইকুয়াল টু কত হবে? r2 বাই r1 ইকুয়াল টু হচ্ছে 2। তারপর হচ্ছে l2 বাই l1, মানে দ্বিতীয়টা দৈর্ঘ্য বৃদ্ধি প্রথমটা। তো আমরা তো বলছে যে প্রথমটা দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টা 3 গুণ, তার মানে প্রথমটা দৈর্ঘ্য বৃদ্ধি বেশি, তাই না? তাহলে আমাদের এটা কত হবে বলো? এটা হচ্ছে 1/3 হবে। কত হবে? 1/3। তো তুমি এখানে করো, বসাও, ভ্যালুগুলো বসাও। এই জিনিসটা মানে কত? 2 স্কয়ার করলে কত আসে? 4। l2 বাই l1 মানে হচ্ছে কত? 1/3। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে y1 বাই y2 গ্রেটার দ্যান 1 আসতেছে। কত আসতেছে বলো? গ্রেটার দ্যান 1। 4/3 মানে হচ্ছে 1.33, মানে এক থেকে বড়। তাহলে আমরা কি বলতে পারি বলো? y1 গ্রেটার দ্যান y2। তার মানে আমার প্রথম যে তারটা আছে সেই তারটা হচ্ছে বেশি স্থিতিস্থাপক। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, আমরা তাহলে সামনের ম্যাথে চলে যাই। নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা দেখি। দেখো, নেক্সট কোশ্চেনটা সলভ করি। হচ্ছে 5 নাম্বার কোশ্চেন দেখবো আমরা। এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু বইতে আসছিল। হ্যাঁ, তোমাদের কাছে যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা থাকে তো একটু বের করে সিরিয়ালি দেখো আর কি, এগুলোর সাথে মিলায়। হ্যাঁ, ওকে, তো এরপর যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন 5। কোশ্চেন 5 কি আছে একটু খেয়াল করি আমরা। দেখো যে 0.25 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি স্টিল। এই কোশ্চেনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, মানে আমাদের গ্রুপ যে ম্যাটাফিক গ্রুপ আছে সেখানে অনেকে পোস্ট দিছিল এই কোশ্চেনটা সলভ করে দেওয়ার জন্য। যে 0.25 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি স্টিল ও একটি ব্রাশের, ব্রাশ মানে হচ্ছে যে বিভিন্ন ধাতুর যে মিক্সচার আছে না, কপার আছে আর কি কি জানি আছে, ভুলে গেছি। তোমাদের ভুলে গেলে হবে না, কিন্তু এগুলো পরীক্ষায় আসে কেমিস্ট্রি কোশ্চেন, যে ব্রাশ স্টিল এগুলোতে তোমার হচ্ছে যে কোনটার পার্সেন্টেজ কত আর কি। তারপরে স্টেইনলেস স্টিল এগুলা পড়বা পার্সেন্টেজ গুলা। তো একটি ব্রাশের তার প্রদত্ত চিত্র অনুযায়ী ভার বহন করছে। প্রদত্ত চিত্র তো আর দেখতে পাচ্ছি না, আচ্ছা যাই হোক, আমি আঁকতেছি, ওয়েট। প্রদত্ত চিত্রানুযায়ী ভার বহন করছে। ঠিক আছে? তো উক্ত তারের জন্য স্টিল ও ব্রাশের তারের সম্প্রসারণ নির্ণয় করো, মানে ছোট এল বের করতে বলছে আর কি। ঠিক আছে? উক্ত তারের জন্য স্টিল ও ব্রাশের সম্প্রসারণ আলাদা আলাদা হবে, কিন্তু এক হবে না। কেন আলাদা আলাদা আমি বুঝাচ্ছি। সম্প্রসারণ বের করো। তো এখানে দুইটা ভ্যালু দেওয়া আছে। একটা হচ্ছে তোমার ব্রাশের ইয়াং এর গুণাঙ্ক,
আর একটা হচ্ছে তোমার স্টিলের ইয়াংয়ের গুণাঙ্ক। তো তোমার স্টিলের ইয়াংয়ের গুণাঙ্ক দেওয়া আছে হচ্ছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে। আর YB দেওয়া আছে মানে ব্রাশের ইয়াংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, ব্রাশের ইয়াংয়ের গুণাঙ্ক দেওয়া আছে হচ্ছে 1.2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। বুঝতেই পারতেছো ব্রাশেরটা কম, হ্যাঁ, তাহলে ব্রাশ হচ্ছে কম স্থিতিস্থাপক। ওকে, তো এখন দেখো, এখন তাহলে তোমার দুইজনের ফিগারটা তো আসলে বোঝা দরকার, আসলে ফিগারটা কি সেটাই প্রদত্ত চিত্র বললাম, সে ফিগারটাই আঁকলাম না, তাহলে কেমন হবে। দেখো এই যে এইখানে একটা বস্তু আছে ঝুলানো, এই যে একটা বস্তু, আর একটু নিচে আর একটা তার, মানে দুইটা তার আসলে বেসিক্যালি দুইটা তারতে দুইটা বস্তু ঝুলানো আছে। তো প্রথম যে বস্তুটা, এই বস্তুটা হচ্ছে 10 কেজি, দ্বিতীয় বস্তুটা হচ্ছে 15 কেজি। দ্বিতীয় বস্তুটা কত কেজি বলো? দ্বিতীয় বস্তুটা হচ্ছে 15 কেজি। তো উপরে যে তারটা, সেই তারটা হচ্ছে ব্রাশের তার, সরি স্টিলের তার। তো স্টিলের তার হচ্ছে আছে হচ্ছে তোমার 10 সেন্টিমিটার ধরো, আর এটা আছে হচ্ছে তোমার, এটা আছে হচ্ছে তোমার ধরো যে তোমার 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। একটা হচ্ছে 10 সেন্টিমিটার, একটা হচ্ছে তোমার 15 সেন্টিমিটার, হ্যাঁ। আর তোমার তার যে ব্যাস, এদের দুইটার যে তার, এই যে প্রথমটা হচ্ছে তোমার স্টিল, স্টিল, তারপরটা হচ্ছে তোমার ব্রাশ, ঠিক আছে। উপরের যে তারটা, সেই তারটা হচ্ছে স্টিলের, নিচের তারটা হচ্ছে ব্রাশের। তো দুইটা তারে আলাদা আলাদা তোমার কি বের করতে বলছে বলো? এল বের করতে বলছে। আচ্ছা, তো দেখো এখন উপরে যে তারটা আমরা দেখতে পাচ্ছি, উপরে যে তারটা, সেই তারের যে দৈর্ঘ্য প্রসারণ যদি তুমি বলো, তাহলে উপরের তারে কিন্তু তোমার টোটাল কত ওজন ঝোলানো আছে? উপরের তারে জাস্ট এই স্টিলের তারের কথা যদি তুমি বলো, তাহলে হচ্ছে কত কেজি আছে দেখো, এই যে তার সাথে আছে 10 কেজি যুক্ত করা আছে, আবার নিচে 15 কেজি যুক্ত করা আছে। তো তারের ওজনকে তুমি ইগনোর করো, মানে নিচে যে ব্রাশ আছে, ব্রাশের যে তারটা, এই যে যে তারটা, এই তারের যে তুমি ভাবতে পারো যে এটা একটা ভর আছে, তাহলে এর ভর আমি যোগ করি এর সাথে, দরকার নেই, ইগনোর করো। মানে এর তুলনায়, এই তারের ভরের তুলনায় এই ভরটা অনেক বড়, এই জন্য আমরা চাইলে ইগনোর করতে পারি, কিংবা এখানে কোনো ইনফরমেশন দেওয়া নেই, হ্যাঁ, সেজন্য আমরা চাইলে ইগনোর করতে পারি। ওকে, তো দেখো তাহলে আমাদের যদি স্টিলের কেসে হয়, দুইটা কেস এখানে, দুইটা তার যেহেতু, তাহলে স্টিলের জন্য আমাদের কি হবে বলো? Y1 কিংবা YS, তাহলে বুঝতে সুবিধা হবে। YS বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে স্টিলের ইয়াংয়ের গুণাঙ্ক। তাহলে স্টিলের ইয়াংয়ের গুণাঙ্ক কত হবে বলো? F/A ডিভাইডেড বাই ছোট l অন বাই ক্যাপিটাল L, ক্যাপিটাল কত বলো? ক্যাপিটাল L। তো এখন এইখানে এখানে তোমার প্রসারণ কতটুকু হচ্ছে, এই যে এল এর যে ভ্যালুটা, এই এল এর ভ্যালুটা তুমি কত বসাবা আসলে, আর তার যে এল অন যেটা, এল অন যেটা, হ্যাঁ, সেই এলটা কিন্তু তোমার এই 10 সেন্টিমিটারে বসাইতে হবে। কতটুকু বসাইতে হবে বলো? 10 সেন্টিমিটার, হ্যাঁ। তাহলে আমরা যদি তার ভ্যালুগুলো যদি বসাই, ওয়াইএস বসাই, তাহলে হচ্ছে আমরা এল অন পেয়ে যাব। কি পেয়ে যাব বলো? L1। তাহলে আমাদের কি আসতেছে? F ইন্টু ক্যাপিটাল L ডিভাইডেড বাই A ইন্টু YS। তো তুমি সবই জানো, খেয়াল করো, F জানো, F জানো বলতে বোঝাচ্ছে হচ্ছে স্টিল। তো তাহলে আমাদের এই ক্ষেত্রে হচ্ছে ধরো যে FS আমরা বলি, তার যে বলটা, স্টিলের ক্ষেত্রে স্টিলের তারটা, তাহলে সেই FS এর যে মান, মানে স্টিলের তারটা কি পরিমাণ বল ফিল করতেছে, সে হচ্ছে 10 কেজি, আর হচ্ছে 15 কেজির যে বল, তাহলে হচ্ছে 25 × 9.8 নিউটন বল অনুভব করতেছে স্টিলের তারটা, হ্যাঁ। তারপর তার যে এলএস যেটা, এলএস ইকুয়াল টু কত ছিল দেখো, এলএস ইকুয়াল টু হচ্ছে স্টিলের তারের যে দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটার কিংবা 0.1 মিটার, হ্যাঁ। ওকে, তাহলে আমরা যদি এখন তোমার ব্রাশের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে ব্রাশের ক্ষেত্রে কি হবে দেখো, ব্রাশের ক্ষেত্রে হচ্ছে YB ইকুয়াল টু হচ্ছে কি, FB ইন্টু LB ডিভাইডেড বাই স্মল l। আচ্ছা, এটারে LS আর এটারে মনে করো যে LB চিন্তা করো, ছোট LB হচ্ছে ব্রাশের প্রসারণ যেটা সেটা। তাহলে ছোট l ইন্টু হচ্ছে কত বলো, ইন্টু হচ্ছে তোমার A হচ্ছে কি বলো, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা, আমার একটা কোশ্চেনের অ্যানসার দাও, সেটা হচ্ছে তোমার FB কত হবে বলো? FB ইকুয়াল টু কত হবে? FB কি, মানে ব্রাশ কি পরিমাণ বল অনুভব করতেছে? ব্রাশ হচ্ছে কি শুধু 15 কেজি বল অনুভব করতেছে না, তাহলে ব্রাশের ক্ষেত্রে FB এর মানটা কত হবে? 15 × 9.8। কত হবে বলো? 15 × 9.8। আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি তোমরা বের করতে পারবে না বলো?
প্রস্থের ক্ষেত্রফল কত বলো পাই আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত আর দেওয়া আছে খেয়াল করো এই যে 0.25 তাহলে 0.25 ইনটু 10 টু দি পাওয়ার -2 এটা স্কয়ার -2 কেন দিলাম বলো কারণ আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলাম হ্যাঁ সব এককগুলাই কিন্তু তোমার মিটারে বসাতে হবে তাহলে তুমি এলএস বের করবা আর এখান থেকে হচ্ছে তুমি কি বের করবা বলো এলবি তাহলে আমরা যদি এলবিটাকে যদি এই উপরে নিয়ে আসি তাহলে ওয়াইবি নিচে চলে যাবে এলবি ইকুয়াল টু কত আসছে বলো তাহলে FB ইনটু ক্যাপিটাল LB YB ইনটু হচ্ছে কত বলো YB ইনটু হচ্ছে A তো তুমি সব ভ্যালুগুলো এখানে বসালে দেখবা তোমার অঙ্ক ম্যাথটা তোমার হয়ে যাচ্ছে আর কি ওকে